গুড মর্নিং ফ্রম চিত্রকূট। আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। হ্যাঁ, বাড়ি ফিরছি। আসার সময় আমরা সম্বলপুর হয়ে রায়পুর হয়ে যে রাস্তা ধরে চিত্রকূটে এসেছিলাম সেই রাস্তাটা ধরে কিন্তু বাড়ি ফিরবো না। এবার বাড়ি ফিরবো সম্পূর্ণ একটা নতুন রাস্তা দিয়ে, মানে অন্য একটা রাস্তা। বৃষ্টি মাথায় নিয়েই আমরা চিত্রকূটে এসেছিলাম, আবার বৃষ্টি মাথায় নিয়েই চিত্রকূট থেকে যাত্রা শুরু করলাম রানাঘাটের দিকে। রানাঘাট থেকে বা কলকাতা থেকে বাই রোড যদি তোমরা জগদলপুর আসতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের তিনটে অপশান আছে। একটা হচ্ছে যে রাস্তা দিয়ে আমরা এসেছি, মানে সম্বলপুর রায়পুর হয়ে। আর একটা রাস্তা যেটা প্রথমেই ভাগ হবে আমাদের খড়গপুরের পর থেকে, সেই রাস্তাটা হচ্ছে উড়িষ্যার ভেতর দিয়ে, মানে ভুবনেশ্বর, ভদ্রক, কটক হয়ে, ব্রহ্মপুর হয়ে, এদিকে কোরাপুট হয়ে তোমাদের ঢুকবে হচ্ছে জগদলপুরে। আর একটা রাস্তা থাকে যেটা হচ্ছে জগদলপুর থেকে সোজা বেরিয়ে যাবে দেওঘর। দেওঘর থেকে গিয়ে মিট করবে রাস্তাটা বোম্বে হাই রোডে, আর সেই রাস্তাটাই ধরবো। চলো, বাইরে প্রচণ্ড বৃষ্টি আছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি তোমাদের জন্য তুলে ধরবো আর গল্প করব এই রাস্তার কন্ডিশন নিয়ে। কোথায় তোমরা খাবার দাবার খেতে পারবে, অয়েল রিফিলিং স্টেশন কোথায় আছে, সে সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। চলো এবার তাহলে ঠাকুরের নাম নিয়ে যাত্রা শুরু করি রানাঘাটের উদ্দেশ্যে। হর হর মহাদেব। বাড়ি যাওয়ার পথে গাড়িতে এবার খাওয়াতে হবে, নিজেরা ব্রেকফাস্ট করিনি। ভরতে এসেছি ডিজেল ছত্তিশগড়ে। দেখো ছত্তিশগড়ে ডিজেলের প্রাইসটা একবার দেখে নাও, 96 টাকা 19 পয়সা। পেট্রোলের প্রাইস কিন্তু 103 টাকা 25 পয়সা। ডিজেলটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের থেকে লিটার প্রতি প্রায় 4 টাকা করে বেশি। হোটেল থেকে বেরোনোর পর 12 কিলোমিটার জগদলপুরের রাস্তাটা ধরে আসতে হবে। আসার পর এই ছাপার ভানপুরি নামক জায়গা থেকে একটা মোড় পড়বে, সেই মোড়টা থেকে বাঁ দিকে টার্ন নিয়ে সোজা চলে যেতে হবে দেওঘরের উদ্দেশ্যে। ঘুরে ফিরে সেই আবার একই জায়গায় চলে আসলাম। আসার কারণটা হচ্ছে বেশ কিছুটা আমরা 10 কিলোমিটার এগিয়ে গেছিলাম যে দেবগড়ের দিকে, বাট ওইখানে যে রাস্তাটা আছে, মানে আমরা ধানপুর বা ধর্মপুর বলে কোনো একটা গ্রাম, সেই পর্যন্ত গিয়ে ব্যাক করলাম। কারণ রাস্তায় প্রচণ্ড জল দেখে একটু সন্দেহ হাতে বেশ কিছু লোকজন ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম, স্থানীয় লোক, তারা বললো যে সামনে নদীর ব্রিজ ভেঙে গেছে, জল উঠেছে রাস্তা দিয়ে যাওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের প্ল্যান আবার চেঞ্জ হলো, রুটে চেঞ্জ, কারণ আমরা এখন কোরাপুট হয়ে ব্যাক করব রানাঘাটের উদ্দেশ্যে। মানে কোরাপুট হয়ে ওইখান থেকে যেটা ভুবনেশ্বর কাটাক হয়ে খড়গপুরে ঢুকবো, ওই রোডটাই ধরতে হচ্ছে। আর আমরা এখন যাচ্ছি জগদলপুর টাউনের উদ্দেশ্যে, মানে টাউনের দিকে রাস্তাটা ধরে নিলাম। আমরা এই মতো ধর্মাপুরা অঞ্চলে আছি, যে সোজা রাস্তাটা চলে গেল সেটা কিন্তু চলে যাচ্ছে জগদলপুর রোডের, মানে টাউনের দিকে। আর আমরা বাঁদিকে বেঁকে গেলাম, যেহেতু আমাদের ডেস্টিনেশন কোরাপুট, সেই জন্য আমরা বাঁদিকের রাস্তাটা ধরে নিলাম কোরাপুটের দিকে। কিছুটা আসার পরে আবার কিন্তু ডান দিকের একটা রাস্তায় আমাদেরকে ঢুকিয়ে দিতে বললো গুগল বাবা, সেই জন্য আমরা ডান দিকের রোডটাকে ধরে নিলাম। ডান দিকে যে রাস্তাটা সেটা হচ্ছে ভাটগুড়া রোড। এই ভাটগুড়া রোড ধরে এবার আমাদের যেতে হবে। এই ভাটগুড়া রোডটায় যখন ঢুকলাম, ঢোকার পরে কিছুটা এসেই বা ডান হাতে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দলপত সাগর লেক। এটাও কিন্তু জগদলপুরে যারা বেড়াতে আসে তারা কিন্তু একটা অন্যতম দ্রষ্টব্য বা ভিজিটিং প্লেস হিসেবে থাকে, যেটা আমাদের ডান দিক দিয়ে পাস করছেই। জগদলপুর টাউনটাকে বাইপাস করে আমরা এখন এসে পড়লাম হচ্ছে NH 30-তে। 2x2 4 লেনের রাস্তা আছে। এই NH 30 ধরে আমাদের 35 কিলোমিটার এগিয়ে যেতে হবে। 35 কিলোমিটার এগিয়ে গিয়ে ধরবো হচ্ছে NH 63। চলো, আমাদের আপাতত ডেস্টিনেশন NH 63-র দিকে। অযোধ্যায় বৃষ্টি পড়েই চলেছে সকাল থেকে, কখনো একটু কমছে কখনো বাড়ছে, তবে বৃষ্টি কন্টিনিউয়াসলিই চলছে। ভালো অ্যামাউন্টের বৃষ্টি এখানে পড়ছে। আর এখানে সবথেকে বড় কথা, এই অঞ্চলে যখন তোমরা 4 চাকা নিয়ে আসবে, সেটা হচ্ছে ছত্তিশগড়ের কোনো গাড়ি, কি 4 চাকা কি 2 চাকা, হর্ন মারলেও সাইড দেয় না। তাদের একটা টেন্ডেন্সি হচ্ছে এই যে মধ্যের যে হোয়াইট লেনটা আছে, মানে দাগটা আছে, সেই দাগটাকে কেন্দ্র করে সেই দাগটার আশেপাশে থাকবে। কোনো মতে তারা ডান দিক বা বাদিক সাইড দেয় না। খুব কেয়ারফুলি কিন্তু এটাকে চালিয়ে তোমাদেরকে ওভারকাম করতে হবে। আর এই গরু মোষ তো রাস্তাতে আছেই, মানে পুরো একেবারে ধেয়ে ধেয়ে আসছিল রাস্তার দিকে। কোটপাড় বলে একটা জায়গা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই কোটপাড় কিন্তু উড়িষ্যাতে, মানে কিছুটা আগে আমরা, মানে প্রায় 17 কিলোমিটার আগেই আমরা উড়িষ্যাতে ঢুকে গেছি, মানে ছত্তিশগড় ছেড়ে উড়িষ্যা এন্টার করেছি। এখন উড়িষ্যার মধ্যে দিয়েই আমরা চলছি। কিছুটা গিয়ে আমরা NH 63-তে উঠবো, আর 500 মিটার গেলেই NH 63। এটা উড়িষ্যার প্রায় মিউনিসিপ্যাল অঞ্চল, মানে যখন উড়িষ্যা ঢুকলাম তখন লেখা ছিল যে ওয়েলকামস টু কোটপাড় মিউনিসিপ্যালিটি। আর রোডের কন্ডিশন যদি বলা হয়, এই পর্যন্ত রোডের কন্ডিশন কিন্তু বেশ ভালোই ঠিকঠাক। ম্যাক্সিমামটাই সিঙ্গেল লেন, বাট
স্পিড মেনটেন করা যায়, 70-75 অ্যাভারেজ একটা স্পিড মেনটেন করা যায়। কিছু কিছু জায়গায় 2x2 লেনও ছিল, মানে এমন কিছু ব্যাপার নয়। মানে এই রাস্তাটাই যেটা আসছিল এতক্ষণ ধরে, সেই রাস্তাটাই কিন্তু নাম পাল্টালো, নাম পাল্টে সেই NH63 হলো। ভেবেছিলাম হয়তো নতুন কোনো রাস্তা হবে, কিন্তু নতুন রাস্তা নয়। এই রাস্তা ধরে আমরা 26 কিলোমিটার এগিয়ে যাব। 26 কিলোমিটার এগিয়ে যাওয়ার পরে বাঁ দিকে একটা বাঁক নিতে হবে। এই রোডটা জয়পুর, মানে উড়িষ্যার যে জয়পুর আছে বা জয়পুর আছে, সেই জয়পুর জগদলপুর রোড হচ্ছে এই NH63। তোমরা যারা জয়পুর হয়ে কোরাপুট যাবে তারা এই যে ডান দিকের রাস্তাটা, সেই রাস্তাটা ধরবে। বাট আমরা এই দিকের সোজা রাস্তাটাকেই ধরে নিলাম আমাদের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য। জাস্ট রাস্তার ভিউটা দেখো, রাস্তার ভিউটা যথেষ্ট ভালো। বৃষ্টির জন্য পুরোটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তাও যেটুকু ক্যামেরায় হচ্ছে সেটুকু দেখে নাও। গাছ, সামনে পাহাড়। এখন আমরা উড়িষ্যার কোরাপুটের দিকে এগোচ্ছি, কোরাপুট টাউনের দিকে এগোচ্ছি। তো সত্যি কথা বলতে মানে এই জায়গাটার সঙ্গে কিছুটা হলেও, মানে যে জায়গাগুলোতে আমরা পাস করছি বা কিছু, সেই লাদাখের কথা মনে পড়ছে। যে লাদাখও যেরকম জনমানবহীন, এখানে কিন্তু প্রায় সেই রকমই জনমানবহীন। খাবার, হোটেলের দোকান বা অয়েল রিফিলিং স্টেশন কিন্তু এই রোডে সেরকমভাবে চোখে পড়ল না। আছে একদম, আর নেই তা বলবো না, প্রথম দিকে কিছুটা ছিল, কিন্তু যখন থেকে এই রোডটাতে এন্টার করলাম, এই রোডটাতে কিন্তু সেইভাবে কিছু নেই। তো দেখো বলতে বলতেই, চলতে চলতেই পথে একটু ঘাট সেকশন স্টার্ট হচ্ছে, ছোটোখাটো ঘাট সেকশন। সামনের পাহাড়গুলোকে দেখো, পাহাড়ের ওপর মেঘ ঢেকে চলেছে, মানে অন্য একটা রোমান্টিক পরিবেশ তৈরি করেছে এই জায়গাটাতে। মানে বৃষ্টি পড়ছে বলে সানরুফ খুলে বাইরে থেকে দেখাতেও পাচ্ছি না, যেটুকু আছে সেটুকু সামনে থেকেই দেখে নাও। আর একটা কথা বলে রাখি, এই জগদলপুরের এই দিকটা, জগদলপুর, কোরাপুট বা এই সাইডে আসতে গেলে কিন্তু এয়ারটেলের ওপর ভরসা করলে হবে না, কারণ এখানে এয়ারটেল ম্যাক্সিমাম টাইমেই একেবারে টাওয়ার জিরো। সেক্ষেত্রে জিও, BSNL এগুলো তোমরা ভরসা করতে পারো না, এই টায়ারগুলো থাকে। এয়ারটেলের কিন্তু টাওয়ার একদমই থাকে না, কি পোস্টপেড কি প্রিপেড। রাস্তা কিন্তু খারাপ, বেশ খারাপ। দেখো এখানে রাস্তার কন্ডিশনটা দেখো, রাস্তা বলে পিচ বলে সেরকমভাবে কিছু নেই। ঠিক আছে চলো, অসুবিধা নেই, এর মধ্যে যেতে হবে। মানে একবার ভেবে দেখো, এই জায়গাতে এসেও কিন্তু বেশ একটা আলাদা রকম থ্রিলিং ব্যাপার। বৃষ্টি পড়ছে, তার মধ্যে ঘাট, তার মধ্যে রাস্তার এর কন্ডিশন, সব কিছু মিলিয়ে কিন্তু তোমার ড্রাইভিং স্কিলের পরীক্ষা নিয়ে নেবে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ বৃষ্টি পিছে ছাড়িনি। তো ফেরার পথে এই উড়িষ্যার কোরাপুটে ঢোকার আগে জয়পুরের এখানে এই জায়গাটা ভালো লাগলো দেখে দাঁড়িয়ে পড়লাম। মানে পুরো দেখো, রাস্তার ভেতরে বৃষ্টি পড়ছে, গ্রিন, পার্পেল, আমি ব্লু, সাথে এত সুন্দর একটা ঘাটি, এত সুন্দর একটা উপত্যকা, যেখানে না দাঁড়িয়ে আর পারা যাচ্ছে না। তাই তো বলি বারবার, নেচার, প্রকৃতির ওপরে সত্যিই কিছু নেই। এই সমস্ত কিছু দেখতে হলে নেক্সট মনসুনে তোমরা চলেই আসতে পারো কিন্তু জগদলপুর। বাই রোড আসো, এসে ফেরার সময় এই রাস্তাটা ধরো। বৃষ্টি যদি থাকে তাহলে আমাদের মতন এই বৃষ্টি আর এই ঘাটিটাকে উপভোগ করতে পারবে একেবারে নিজের মতন করে। ঘড়ির কাঁটায় দুপুর 2:15, আর আমরা এসে উপস্থিত হলাম উড়িষ্যার কোরাপুটে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে দেখো কোরাপুটের টাউনের মধ্যে দিয়ে আমরা পাস করছি। এবার এই কোরাপুটের টাউনটা থেকে কিছুটা এগিয়ে, মানে 280 মিটার পর আমরা বাঁ দিকে টার্ন নেব। বাঁ দিকে টার্ন নিয়ে হিট করব NH326-এ। এই NH326 ধরে আমরা সোজা এগিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই কোরাপুট ডিস্ট্রিক্ট হসপিটাল, আর এটা টার্ন ছাড়িয়ে এসে দেখো এই মোড়টা পড়বে সুভাষচন্দ্র বোসের মোড়, মানে মূর্তি রয়েছে এই মোড়টাতে সুভাষচন্দ্র বোসের। সেই মূর্তির থেকে বাঁ দিকের রাস্তাটা ধরে নিলাম, এটাই হচ্ছে NH326। কোরাপুটটা পার করে এসে আমরা নিয়ে নিলাম মধ্যাহ্ন ভোজনের বিরতি। এখানে আমরা 120 টাকার বিনিময়ে নিয়ে নিয়েছিলাম ভেজ থালি, সঙ্গে ডিম, মানে ডিম ভাতের থালি। আর প্রত্যেকটা আইটেমের স্বাদ ছিল অদ্ভুত সুন্দর। কি সুন্দর এই রাস্তাটা, রাস্তাটার এক ঝলক ল্যান্ডস্কেপ দেখে কিন্তু আবার ওই নর্থ বেঙ্গলের বিভিন্ন টি এস্টেটের কথা মনে পড়ছে। দেখো এই জায়গায় বাঁ দিক থেকে যে চাষের জমিগুলো, এটা দেখে কিন্তু অনায়াসে আমাদের সেই নর্থ বেঙ্গলের যে ডুয়ার্সের চা বাগানগুলোর কথা বারবার মাথায় মনে পড়িয়ে দিচ্ছে।
কোরাপুরটা ক্রস করার পরেই কিন্তু এই সিনিক বিউটিটা চোখে পড়বে। NH 326 ধরে আমরা এগিয়ে চলেছি এখন ব্রহ্মপুরের উদ্দেশ্যে। আমাদের ফেরার পথে, বাড়ি ফেরার রাস্তায় আমরা এখন রায়গড় ক্রস করছি। মাত্র রায়গড় পৌঁছালাম। রায়গড় থেকে বেরিয়ে এসে আমরা এখন ব্রহ্মপুরের দিকে যাচ্ছি। রাত্রিরে এখন প্রায় অনেকটা হয়ে গেল, ঘড়ির কাঁটায় প্রায় 7টা ছুঁই ছুঁই। পুরো রাস্তাটা কি বলবো, মানে যেটা রায়গড় আসতে গিয়েও ঘাট সেকশন পড়েছিল, রায়গড় ছেড়ে যখন আমরা ব্রহ্মপুরের দিকে যাচ্ছি তখনও কিন্তু ঘাট সেকশন ভালো মতোই রয়েছে। রাস্তার কোয়ালিটি যদি বলা হয় তাহলে খুবই ভালো। খাওয়া দাওয়ারের জায়গা এখানে পাওয়া যাবে, অয়েল বা ফুয়েল রিফিলিং স্টেশনও রয়েছে, সেদিক দিয়েও কোনো সমস্যা নেই। এটা NH 326, হ্যাঁ এটা জাতীয় সড়ক 326, যেটা রায়গড়কে ব্রহ্মপুরের সঙ্গে কানেক্ট করছে। ঘড়ির কাঁটা এখন রাত্রি 9:30। আমরা এসে পৌঁছালাম দীঘা পাহাড়ি চৌরাস্তা বা স্কোয়ার। এই চৌরাস্তা থেকে সোজা আমরা চলে যাব হচ্ছে বেহরামপুরের দিকে, আর বাঁ দিক দিয়ে বেঁকলে চলে যাবে অতি পরিচিত উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়িতে। সকালবেলা চেক আউট করার পরে আজ ব্রেকফাস্ট করিনি, দুপুরবেলা একেবারে 12:30টার সময় একটা লাঞ্চ সেরেছিলাম। এখন ঘড়ির কাঁটা 10টা 20 এসে পৌঁছালাম বেহরামপুর। মানে বেহরামপুর বলতে গেলে আমরা বেহরামপুর টাউনটাকে পেছনে ফেলে এসেছি। বেহরামপুর গোপালপুর রোড দিয়ে এসে আমরা হাই রোডে গেছি। এখান থেকে কলকাতা আর 605 কিলোমিটার দূরে। রানাঘাট এখান থেকে প্রায় ওই ধরে রাখো 700 কিলোমিটার হবে। আর যদি এক্স্যাক্টলি বলি তাহলে আমরা কিন্তু আমাদের যাত্রাপথের প্রায় 475 কিলোমিটার কমপ্লিট করলাম, আর এখনো যেতে হবে। যাই হোক, পিছনে এই ধাবাটা একটু ভালো লাগলো, ডিনার করে ফেলি। ডিনারের জন্য দাঁড়িয়েছি, ডিনার কমপ্লিট করে তারপরে আবার টান যাত্রা শুরু করব রানাঘাটের উদ্দেশ্যে। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই জন্য খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। তার মেনুটা বলে দিচ্ছি। আমরা রুটি নিয়েছি, 1 প্লেট মিক্স ভেজ নিয়েছি, 1 প্লেট চিকেন বাটার মশলা নিয়েছি। এইটা নিয়ে আজকে আমরা ডিনার কমপ্লিট করব। আর যে হোটেলটা বা ধাবাটায় দাঁড়িয়েছি তার নাম হচ্ছে গঞ্জাম রেস্টুরেন্ট। খাবার দাবারের টেস্ট স্ট্যান্ডার্ড, ভালোই, খারাপ না। বাড়ি ফেরার পথে আমাদের যাত্রাপথে আজকের সারাদিনে প্রথম টোল পড়লো কিন্তু রাত 12:05। এই রুট দিয়ে আসলে কিন্তু একদিক দিয়ে সুবিধা, টোলের সংখ্যাটা অনেকটাই কম থাকে। ঘড়ির কাঁটা রাত্রি 1:30, আমরা এসে পা রাখলাম উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। হ্যাঁ, বৃষ্টি এখনও পড়ছে, মধ্যেখানে বেশ কিছু জায়গায় বৃষ্টি কমেছিল, তবে বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না বলে মনে হচ্ছে সহজে। ভুবনেশ্বরে ঢোকা মাত্রই আবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর এই পর্যন্ত আমরা আমাদের যাত্রাপথে 703 কিলোমিটার কমপ্লিট করলাম। দেখো এখানে লেখা রয়েছে কলকাতা 441, বালাসোর 200 কিলোমিটার। সদাব্যস্ত রাজধানী, রাত্রি 1:30টার সময় সেও নিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে। Feeling drowsy? Please take a break. গাড়িও জানান দিয়ে দিল ফিলিং ড্রাউজি, প্লিজ টেক আ ব্রেক। আমি ড্রাউজি হয়নি, বাট গাড়ি অনেকক্ষণ চলেছে বলে নতুন রমসে এটা চলে আসছে। একটু জায়গা দেখে দাঁড়াতে হবে 5 মিনিট। মর্নিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, কালকে সারা রাত্রিটা আমরা উড়িষ্যার ভেতর দিয়ে গাড়ি ড্রাইভ করে এখন এসে পৌঁছেছি খড়গপুরের কিছুটা আগে একটা ফ্রি ব্রেক নেওয়ার জন্য। আর বেশিক্ষণ নয়, আর 3.5-4 ঘন্টা গেলেই হচ্ছে আমাদের বাড়ি রানাঘাট দিয়ে আমাদের ট্রিপ এন্ডে হবে। আর রাত্রিবেলার দিকে বেশি ভিডিও করা হয়নি, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম, বরুণ ড্রাইভ করছিল। রাত্রিবেলাতে পুরো উড়িষ্যা কমপ্লিট করে বেলদা হয়ে, নারায়ণগড় হয়ে, এখন খড়গপুর, এবার কোলাঘাট হয়ে, ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে, কল্যাণী হয়ে আমরা ঢুকে যাব রানাঘাটে। আমরা ঢুকে গেছি কোলাঘাট। এই সামনে রূপনারায়ণের ব্রিজ। কোলাঘাট থেকে আর বেশিক্ষণ লাগবে না ডানকুনি হয়ে আমরা পুরনো দিল্লি রোড ধরে ঈশ্বরগুপ্ত সেতু হয়ে কল্যাণীর ভেতর দিয়ে পৌঁছে যাব রানাঘাটে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 8:50, আমরা ঢুকলাম কোলাঘাট, আর আমরা আমাদের যাত্রাপথের 1000 কিলোমিটার কমপ্লিট করলাম। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের সর্বশেষ টোল প্লাজা, ধুলাঘাট টোল প্লাজা। ধুলাঘাট টোল প্লাজায় টোল দিয়ে আমরা ডানকুনির দিকে বেরিয়ে যাব। আমাদের টোটাল এই পথ দিয়ে আসতে মানে
টোল পড়লো 13টা। এটা হচ্ছে 13 নম্বর ও সর্বশেষ টোল প্লাজা। আমরা ডানকুনিতে চলে এসেছি। ডানকুনি থেকে এইবার ডান দিকে আমরা কাটিং নিলাম, যেটা হচ্ছে দিল্লি রোড। বোম্বে রোড ছেড়ে দিয়ে দিল্লি রোড ধরেছিলাম। ধরার পরে এইখান থেকে আমরা ওল্ড দিল্লি বা জিটি রোড ধরে নেব। সামনে যে সিগন্যালটা রয়েছে এই সিগন্যালটা ক্রস করার পরে ওপারেই হচ্ছে জিটি রোড বা ওল্ড দিল্লি রোড। আমরা ওই রাস্তাটাই ধরবো। এবার আমরা ফেরার সময় কিন্তু বিদ্যাসাগর সেতু হয়ে বা কলকাতার মা উড়ালপুল দিয়ে আমরা ওই দিকটা দিয়ে আর আসলাম না। আমরা এবার এই ডানকুনি হয়ে ওল্ড দিল্লি রোড ধরে ঈশ্বরগুপ্ত সেতু হয়ে রানাঘাটে পৌঁছাবো। আমরা এখন মগরা ফ্লাইওভারের উপরে উঠছি। এই মগরা ফ্লাইওভারটা দিয়ে আমরা চলে যাব হচ্ছে কল্যাণী, ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে। কল্যাণী থেকে কল্যাণীর ভেতর দিয়ে এমসের সামনে দিয়ে এসে উঠব NH12। NH12 হয়ে আমাদের বাড়ি রানাঘাট। আর আমরা আমাদের যাত্রাপথে 1100 কিলোমিটার কমপ্লিট করলাম এই মগরা ফ্লাইওভারে। রোডের কন্ডিশন যদি বলা হয় তাহলে কিন্তু এন্টায়ার রোডের কন্ডিশন বেশ ভালোই। তবে বেশ কিছু জায়গায় যেরকম NH60 যেটা ছিল মানে কোলাঘাট ঢোকার আগে ঢালাই রাস্তা হওয়ার জন্য, মানে বেলদা নারায়ণগড় ওই সব দিকে ঢালাই রাস্তা হওয়ার জন্য কিন্তু একটা আনইভেন বাউন্স প্রচুর পরিমাণে রয়েছে। ওখানে গাড়ি খুব একটা বেশি স্পিডে না চালানোই ভালো। একটা কন্ট্রোল স্পিডে চালালে আমার মনে হয় বাইক বা দু চাকা বেটার অপশন। যাওয়ার সময় আমরা হুগলি নদী পার হয়েছিলাম হুগলি ব্রিজ দিয়ে, মানে বিদ্যাসাগর সেতু হয়ে। কলকাতা ছেড়ে হাওড়ায় গেছিলাম, আর আমরা এখন হুগলি ছেড়ে নদিয়াতে ঢুকছি ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে। মানে হুগলি নদীকে আমরা এবার ক্রস করলাম ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে। আর ডান দিকে দেখতে পাচ্ছ যে ক্রেন ফ্রেন যেগুলো আছে সেটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর দ্বিতীয় যে সেতুটা হচ্ছে সেই সেতুটার কাজ চলছে। ওই ব্রিজটা হয়ে গেলে তখন আরও যাতায়াত আরও বেশি সুবিধাজনক হয়ে উঠবে, কারণ এটাই সেই পশ্চিমবঙ্গের যে বড় ফ্লাইওভার তার সঙ্গে একেবারে সোজা যোগাযোগ স্থাপন হচ্ছে এই নতুন ব্রিজটার সঙ্গে পুরো মগরা ফ্লাইওভারের। সেক্ষেত্রে আমাদের যাতায়াত আরও বেশি সুবিধা হবে। NH12 ধরে এরপর আমরা চলে যাব রানাঘাটের উদ্দেশ্যে। আর NH12 এর ভিডিও অনেক কিছুই বানিয়েছি, অনেক দিন ধরেই বানানো হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক এখানে দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নিতে পারো। NH12 এর প্রেজেন্ট কন্ডিশন। এই ভিডিওই এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।